আসসালামু আলাইকুম। আরও একটি সম্পূর্ণ নতুন প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব 23/5/2025 অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান। চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এখানে আমরা খুব দ্রুত এটা হিসাব করে ফেলতে পারি। সেটা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 আর হচ্ছে 29। কয়টা হলো তাহলে? 2, 4, 6, 8, 10। এখানে এই 10টা হচ্ছে আমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। 2 নম্বর, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুটো কোণ মিলে হচ্ছে আমার 90 ডিগ্রি হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন আমি 45 ডিগ্রি না লিখে 60 আর 30 ডিগ্রিও লিখতে পারতাম, কিন্তু 60 আর 30 ডিগ্রি লিখলে তখন এই সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য হতো কত? 60 আর 30 হলে পার্থক্য হতো 30, কিন্তু আমার পার্থক্য করতে বলছে মাত্র 5। সূক্ষ্মকোণ যে দুইটা লিখলাম, এই যে 45 আর 45, এই দুইটা কোণের একটা 5 ডিগ্রি ছোট হবে আর একটা 5 ডিগ্রি বড় হবে। তো সেক্ষেত্রে এই 45 এবং 45, এই যে দুটি সূক্ষ্মকোণ, এই দুটি সূক্ষ্মকোণের পার্থক্য 5 ডিগ্রি করতে হবে। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে যে আমি এই 45 ডিগ্রি থেকে 2.5 বাদ দিব, আর এই কোণ যেটা আছে এখানে আবার 2.5 অ্যাড করব। মানে এই দুটো কোণের মাঝখানে পার্থক্যটা আমার 5 করতে হবে। তাহলে 2.5 যোগ 2.5 5 হবে। তো এখন এইটা, এই যে 45 থেকে 2.5 বাদ দিলে এটা কত হবে? এটা হবে 42.5, আর এইটা কত হবে? 42 এর 2 47, 47.5। এখন এই যে এইটা কোণ আর এইটা কোণ, এইটার কিন্তু এখন পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি। তো এখন প্রশ্ন বলছে যে ক্ষুদ্রতম কোণটির মান কত? হ্যাঁ, ইয়েস, আমরা যে পেয়ে গেলাম ক্ষুদ্রতম কোণটির মানটি হচ্ছে 42.5। অপশন খয়ে আমার এই অ্যান্সারটি দেওয়া রয়েছে। অপশন খ, ক্ষুদ্রতম কোণ হচ্ছে 42.5। 3 নম্বর, পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? ওকে, তো যেখানে আমরা খুবই শর্টে করব, মাতা এবং পুত্রের বয়সের গড় হচ্ছে কত? 35 বছর। তাহলে মাতা প্লাস পুত্র, 35 দুগুণে কত? 70, মানে গড় থেকে সমষ্টি বের করলাম। এরপর কি বলছে? মাতার বয়স 50। তাহলে এখান থেকে আমরা মাতার বয়স 50 বাদ দেব, বাদ দিলে কি থাকবে? 20। এই 20 হচ্ছে আমাদের পুত্রের বয়স। ওকে, এখন প্রথম অংশে যান, যে পিতা ও পুত্রের বয়সের গড়। তো পিতা প্লাস পুত্রর গড় হচ্ছে কত? 40। তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি হবে 80। ওকে, এখন এই 80-র ভিতরে পুত্রের বয়স হচ্ছে 20। হ্যাঁ, যদি আমি বিয়োগ করি তাহলে এই 60 হচ্ছে আমাদের পিতার বয়স। অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 নম্বর, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? এখানে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টি কোণ সমান হয় এরকম, এবং 3টি বাহুও সমান হয়। কোণগুলো সমান হয়, বাহুগুলো সমান হয়, এবং এই যে প্রত্যেকটি কোণ ভিতরের, এই প্রত্যেকটি কোণ কিন্তু 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ ভিতরে হচ্ছে 60 ডিগ্রি করে। এখন প্রশ্ন বলছে যে একটি বাহুকে বর্ধিত করলে, তো আমি এই বাহুটাই এখানে একটু বর্ধিত করলাম। তো বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, এইখানে একটা কোণ তৈরি হয়, এই যে কোণটা, এইটাই হচ্ছে আমাদের সেই বহিস্থ কোণ। ওকে, তো এখন বলছে যে বহিস্থ কোণের পরিমাণ কত? তো আমরা কি জানি যে এই যে একটি রেখা টোটাল অঙ্কন হলো, এই রেখাটা সোজা, এই রেখার উপরে টোটাল যে এই কোণটা, এই কোণটার অর্ধেক বা কিছু অংশ রয়েছে ওই ত্রিভুজের ভিতরে, সমবাহু ত্রিভুজের ভিতরে, হ্যাঁ, এই অংশটুকু, আর বাকিটুকু হচ্ছে বহিস্থ কোণ। তো ত্রিভুজের ভিতরে যেটা রয়েছে ওটা তো 60 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা যেহেতু 180 ডিগ্রি এই রেখার উপরে, তো 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে থাকে 120 ডিগ্রি। তো এই বহিস্থ কোণের মানটা হচ্ছে 120 ডিগ্রি। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। 5 নম্বর, দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে সংখ্যাটি কত? এই অঙ্কগুলো মাঝে মধ্যে চেষ্টা করবেন যে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে। সবসময় সূত্র দিয়ে, সবসময় ট্র্যাডিশনাল ওয়েতে করলে অনেক সময় নষ্ট হয়। এখানে দেখেন 72 আমাকে করতে হবে গুণফল। তো গুণফল, দুইটি সংখ্যার গুণফল 72 এবং যোগফল 17। 17 কী কী দিয়ে হতে পারে? 10 আর 7, হ্যাঁ, 17 যোগ করলে, তো আমার তো এখানে 72 হয় না, 7 10 70 হয়। তো আমি আর একটু ছোটো সংখ্যা নিয়ে আসি, 10 আর 7 থেকে ছোটো সংখ্যা করলে 8 আর 9। তো 8 নং 72 এবং 8 9 যোগ করলে 17। তাহলে আমার কিন্তু 8 এবং 9, হ্যাঁ, এবং 8 গুণন 9, এটা 8 9 17,
আর এটা হচ্ছে 8 নং বাদ। ওকে, এখন চাইছে কি ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি অবশ্যই 8, সঠিক উত্তর হচ্ছে 8। 6 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার অবশিষ্ট থাকে? এটা ওই লসাগু বের না করে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে এখানে 63 হবে অ্যান্সার, কারণ 4 দিয়ে 4 15 60, 3 বাজবে, এখানে যে এটা 3 হবে, প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। এরপরে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 12 60, এখানেও 3 বাজবে। 6 দিয়ে ভাগ করে 6 10 60, এখানে 3 বাজবে। তো এই যে এই 63, এটা দেখেন আমি অপশন ধরেই আমি বুঝতে পারতেছি। 7 নাম্বার, শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? এখানে আসলের 1/5 অংশ, এই যে নিচে যে অংশটা থাকবে মানে 1/5, 1/8 এরকম থাকে অঙ্কগুলোতে। তো নিচে যে সংখ্যাটা থাকবে আমরা ধরবো যে ওটি আসল। হ্যাঁ, তাহলে এখানে আমরা ধরে নিলাম যে আসল সমান 5 টাকা, অতএব সুদ কত হবে? সুদ হবে আসলের 1/5 অংশ। তাহলে এইটা আমার আসল, এইটার 1/5 অংশ, তাহলে 5 5 কেটে যাবে, 1 থাকবে। এই 1 টাকা হলো সুদ, মানে 5 টাকা আসল হলে 1 টাকা হলো সুদ। ওকে, এখন কি বলছে প্রশ্নে? শতকরা বার্ষিক কত হার সুদে। হ্যাঁ, তো সুদের হার নির্ণয়ের সূত্রটা আমরা মনে রাখবো। সুদের হার নির্ণয়ের সূত্র হচ্ছে সুদ গুণন 100 ডিভাইডেড বাকি দুটো জিনিস হচ্ছে আসল গুণন সময়। এটা হচ্ছে সুদের হার নির্ণয়ের। তো এখন আমরা এখানে বসাই, সুদ কত বের হয়েছে আমাদের? সুদ হচ্ছে 1 টাকা। 5 টাকা আসল ধরার কারণে সুদ আমাদের 1 টাকা বের হয়েছে। সূত্রের 100, আসল কত ধরছিলাম? 5, আর সময় হচ্ছে কত হার সুদে? 5 বছরের সুদ, তাহলে সময় হচ্ছে আমাদের 5 বছর। তাহলে 5 5 25 নিচে আর উপরে 100, তাহলে কত হবে? একবারে কাটলে 4 হবে না? এটা হবে 4, সংক্ষেপে করলাম। তাহলে এই 4% হচ্ছে আমাদের সুদের হার। সঠিক উত্তর হচ্ছে 4%, যেখানে এখানে কোনো অপশন দেয়া নেই। তো এখানে আমরা এই অ্যান্সারটা আমরা করব না। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে এই অ্যান্সারটা না করাটাই বেটার। 8 নম্বর কি বলছে? যে 1 হতে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? তো যেহেতু এখানে ক্রমিক সংখ্যা 1 2 3 থেকে এইভাবে 50 পর্যন্ত, তার মানে 50টা সংখ্যাই আমার যোগফল বের করতে হবে। 1 থেকে 50 পর্যন্ত 50টা সংখ্যা, তার মানে এখানে n এর মান হচ্ছে 50, মানে কতগুলো সংখ্যার যোগফল বের করব? 50টা সংখ্যা। তো এখানে এইরকম ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা হচ্ছে সূত্র। তাহলে কি হবে? n এর মান তো 50, 50 গুণন n প্লাস 1, তার মানে 51 ডিভাইডেড 2। এই 50কে 2 দিয়ে কাটলে এটা হবে কত? 25, তাহলে 25 গুণন 51, 25 গুণন 51, তাহলে কত হবে? 1275। সঠিক উত্তর হচ্ছে অপশন গ। 9 নম্বর, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান কত? এখানে একটা জিনিস দেখেন, এ বি এর মান হচ্ছে 60, তো মানে এ আর বি গুণ করলে 60 হবে। তো 6 10 60 যদি আমি ধরি, আবার মানে এর মান 10, বির মান 6, 6 10 60 হলো। আবার এর মান 10 মাইনাস বির মান হচ্ছে 6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, অর্থাৎ এখানে a ইকুয়াল টু 10 আর বি ইকুয়াল টু 6। তো এখন প্রশ্ন চাইছে a প্লাস বি, তাহলে 10 আর 6 যোগ করলে 16, এই 16 হচ্ছে আমার অ্যান্সার। সবসময় সূত্র না দিয়ে জাস্ট একটু বাইরে চিন্তা ভাবনা করলে দ্রুত এই অঙ্কগুলো আপনারা করতে পারবেন। 10 নম্বর কি বলছে? একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত? এখন লব ও হরের সমষ্টি 7, এখন কত হতে পারে? 5 2 হতে পারে, 3 4 হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এখন পরে বলছে যে লবের সাথে 1 যোগ করলে আবার হরের সমান হয়। তো এখন এটা অবশ্যই 3/4 হবে। তো লবের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হবে? লবের সাথে যোগ করলে এই যে 3 যোগ 1 নিশ্চিত 4 থেকেই যাবে, তাহলে 4/4, মানে লব এবং হর তখন সমান হয়ে যাচ্ছে। প্রশ্ন কিন্তু এটাই বলছে। তো আমি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করলে এই অঙ্কগুলো ট্র্যাডিশনাল নিয়মে না করেও খুব দ্রুত সমাধান বের করতে পারি, জাস্ট একটু চিন্তা করলেই হবে। তাহলে 3/4 হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বর, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, এই ধরনের যত বড় তত ছোট এই শব্দগুলো যদি থাকে কোনো প্রশ্নের ভিতরে, যত বড় তত ছোট, তাহলে যে দুটি সংখ্যা অঙ্কে দেওয়া থাকবে ওই দুটি সংখ্যা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, এটাই হচ্ছে নিয়ম। তাহলে কত হবে? 70 আর হচ্ছে 8 6 14, 1470। এখন এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যে দুটি সংখ্যা দেওয়া থাকবে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে? 735। এই যে অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক। 12 নম্বর,
কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য প্রতি কেজি 30% বাড়িয়ে লেখা হয়। মানে আমের মূল্য যদি 100 টাকা অ্যাকচুয়ালি হয় প্রকৃত মূল্য, সেটা কি করে 30% বাড়ায়, মানে 100 টাকার উপরে আরও 30 টাকা যোগ করে 130 টাকা মানে এটা প্রস্তাবিত মূল্য বা মূল্য তালিকা করা হয় একটা আমে। এবং লিখিত মূল্য থেকে অর্থাৎ 130 টাকা যে করা হলো সেখান থেকে আবার 10% কমে বিক্রয় করা হয়। এতে শতকরা কত লাভ হয়? তাহলে এখানে যেহেতু পার্সেন্ট দিয়ে ধরছে 30%, 10% কত লাভ হবে, তো আমি ধরে নিলাম যে প্রকৃত মূল্যটা 100 টাকা। আমের প্রকৃত মূল্য 100 টাকা। ওকে, এবার আমি খুবই শর্টে করি। তো 100 টাকা যদি প্রকৃত মূল্য হয় তাহলে 30% বাড়ায় ধরে। 30% যখন বাড়ায় ওই আমের গায়ে একটা স্টিকার মেরে দেয় যে এটার দাম হলো 130 টাকা। হ্যাঁ, 30% বাড়ায় ধরা মানে সেটার দাম হয়ে যায় 130 টাকা। আচ্ছা, এবার কি বলছে? লিখিত মূল্য, এই যে এটাই কিন্তু লিখিত মূল্য 130 টাকা, এটাই আমের গায়ে লেখা থাকে স্টিকারে। তা এখন বলছে যে লিখিত মূল্য থেকে, এখান থেকে প্রশ্নে লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় করা হয়। তো এখন এই যে 130 টাকা এর 10% কমে বিক্রি করা হয়, তাহলে 130-এর 10% কত হবে? 13 টাকা। 130-এর 10% কমে হচ্ছে 13 টাকা। 13 টাকা সে কমে বিক্রি করে। তা এখন টোটাল তার গায়ে দাম লেখা ছিল 130, সেখান থেকে 13 টাকা সে কমিশনে বিক্রি করতেছে, কমে বিক্রি করতেছে। তাহলে থাকে কত? 117 টাকা থাকে, মানে 117 টাকা সে অ্যাকচুয়ালি বিক্রি করতেছে। এখন কি বলছে যে এতে শতকরা কত লাভ হয় প্রশ্নে। তো এখন 117 টাকা সে বিক্রি করতেছে, কিন্তু তার প্রকৃত মূল্য ছিল কিন্তু 100 টাকা। ওই আমটার প্রকৃত দাম ছিল 100 টাকা। প্রথমে সে 30% বাড়ায় দিয়ে 130 টাকা করলো। এরপরে 130 টাকা থেকে 10% কমায় দিয়ে 13 টাকা কমাইলো, কমায় 117 টাকা হলো সে বিক্রি করে। এখন 117 মানে এটা কিন্তু আসলে 17% তার লাভ হচ্ছে, কারণ 100 টাকা তার বিক্রয় প্রকৃত মূল্য ছিল 100 টাকা, সেখান থেকে সে 17 টাকা বেশি বিক্রি করতেছে, তাহলে 17% এটা হচ্ছে তার লাভ। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। 10 নম্বর, 2+4+6+16 ধারাটির দশম পদটি কত? এখানে দেখেন 2+4+8, 4-এর পরে 6 হলে একটা সমান্তর ধারা হয়তো, 4-এর পরে 8 হয়ে গেছে, আবার 8-এর পরে 16, 8 দুগুণে 16, এইভাবে 2 গুণ করে বাড়তেছে। ওকে, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে a = 2। এই যে 2 হচ্ছে আমাদের প্রথম পদ। আর সাধারণ অনুপাত, যেহেতু এটা গুণোত্তর ধারা, তাহলে সাধারণ অনুপাত r = কত হবে? 4/2 = 2। 2 গুণ করে বাড়তেছে। যখন দশম পদ বের করতে বলছে তাহলে আমাদের কি হবে? দশম পদের সূত্রটা, দশম পদের সূত্র হচ্ছে ar⁴, মানে সূত্রটা হচ্ছে ar⁴n-1, মানে যতগুলো পদ বের করতে পারবে ওটা n-1। তো n মানে আমাদের এখানে 10 থেকে 1 বাদ দিলে 9। আমি একদম দ্রুত অঙ্কটা করার জন্য এইভাবে করতেছি, ar⁴9। তো যদি বলে পঞ্চম পদটি কত, তাহলে কি হবে? ar⁴। যদি ষষ্ঠ বলে তাহলে ar⁵, এরকম আর। তাহলে a এর মান হচ্ছে 2 গুণন r এর মান 2⁹, সরি এটা হচ্ছে 2। ওকে, তাহলে কত হবে? 2 গুণন 2 এর উপরে 9, তাহলে কত হয় একটু হিসাব করি। এখান থেকে শুরু, কয়টা হলো? 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, 256 দুগুণে কত হয়? 512। তাহলে এই যে সামনের 2 তো ছিলই, আর এই 2⁹ মানে হচ্ছে 512। তাহলে কত হবে? 1024। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 1024। 14 নম্বর, কোন সংখ্যার 12.75% সমান 153? তো আমরা ধরি এটা হচ্ছে, সংখ্যাটা হচ্ছে x এর 12.75% সমান হবে 153। তাহলে 12.75% সমান হচ্ছে 153, এটা আমরা ধরে নিলাম যে এই সংখ্যাটা মূলত হচ্ছে x। এখন আমরা কি করতে পারি? x গুণন 12.75%, 12.75% মানেই হচ্ছে নিচে 100 = 153। অতএব x এর মানটা কত হবে? তাহলে এই 100 যেহেতু এখানে ভাগ আকারে নিচে আছে, তাহলে আমি পক্ষান্তর করলে কি হবে? 153 সাথে এটা গুণ হবে, আর নিচে হবে 12.75। আচ্ছা, এখন দশমিকটা উঠানোর জন্য আমাদের কি করতে হয়? উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তো এইটা আপনারা করতে পারবেন। আমি দশমিকটা উঠাই দিলাম, উঠাই দিয়ে এই যে 100-র পরে আরো একটা 100 গুণন হবে। ওকে, এখন কাটাকাটি করলে এটা কত হবে? এটা হবে 1200। সংখ্যাটা হলো 1200, অপশন ঘ। এরপর 15 নম্বর কি প্রশ্ন, যে 4 গুণন 5 গুণন 1 গুণন 0। এই যে
যত কিছুরই আপনি যাই কিছু করেন শূন্য থাকার কারণে এই টোটাল গুণফলের মান শূন্য হবে। অপশন খ। 16 নম্বর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থার্ন। অপশন খ উ থার্ন। 17 নম্বর জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? জাতীয় সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। অপশন গ। 18 নম্বর বাংলাদেশের বাজেট সাধারণত কেমন হয়ে থাকে? বাংলাদেশের বাজেট মূলত ঘাটতি বাজেট, একটা ঘাটতি থেকে বাজেটটা করা হয়, সবসময় একটা বাজেটে ঘাটতি থেকে যায়, এই জন্য ঘাটতি বাজেট বলা হয় বাংলাদেশের বাজেটকে। 19 নম্বর বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। অপশন ক। 20 নম্বর বুড়িমারি স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি স্থল বন্দর পাটগ্রামে অবস্থিত। অপশন খ। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। অপশন গ। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। অপশন ক। 23 নম্বর মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? মিশরীয় সভ্যতার নিদর্শন হচ্ছে প্যাপিরাস। অপশন ক। 24 নম্বর উলান বাটর কোন দেশের রাজধানী? উলান বাটর এটি মঙ্গোলিয়ার রাজধানী। অপশন খ। মধ্যপ্রাচ্যের দেশ নয় কোনটি? কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? এখানে মিশর হচ্ছে মূলত আফ্রিকান দেশ হিসেবে পরিচিত, এখানে এটি মধ্যপ্রাচ্যের দেশ নয়। 26 নম্বর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? নিচের অপশনগুলোর ভিতরে 5ই জুন হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ দিবস। অপশন গ। গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? গোলান মালভূমি সিরিয়া এবং ইসরায়েলের একটি বিরোধপূর্ণ অঞ্চল। অপশন গ। 28 নম্বর সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? শর্করা, আমিষ এবং চর্বি, শর্করা যদি আগে থাকে তাহলে 4 দিয়ে শুরু হবে এবং আমিষ এবং চর্বি 1-1 করে হবে, তাহলে 4:1:1। অপশন ক। 29 নম্বর চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? চুনাপাথর পরিবর্তন হয়ে এটি মার্বেলে পরিণত হয়। অপশন গ। নিচের কোনটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি ইনপুট ডিভাইস? এটির সঠিক উত্তর হচ্ছে OMR, যেটি পরের পৃষ্ঠায় অপশন দেওয়া রয়েছে, এটি আমাদের সঠিক উত্তর। ইনপুট ডিভাইস আরও অনেকগুলো আছে, যেমন মাউস আছে, কিবোর্ড আছে, তো অপশন বুঝে আর কি আমাদের এটা করতে হবে। এখানে যে অপশনগুলো ছিল যে OMR, এটি হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। 31 নম্বর জলে স্থলে কি সমাস? জলে স্থলে এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। অপশন গ। 32 নম্বর কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? এটি হচ্ছে হরতাল। 33 নম্বর বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে পরিচিত? এটি আপনাদের জন্য প্রশ্ন রইল, এটি আপনারা কমেন্টে উত্তর দিবেন। 34 নম্বর কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? অপশনগুলোর ভিতরে হাঙ্গর নদী গ্রেনেড এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 35 নম্বর চাঁদের হাট অর্থ কি? চাঁদের হাট অর্থ হচ্ছে প্রিয়জনদের সমাগম। 36 নম্বর তিরস্কারের সন্ধি বিচ্ছেদ কোনটি? তিরস্কার সন্ধি বিচ্ছেদ তির যোগ কার। অপশন গ। 37 নম্বর শুদ্ধ বানান কোনটি? শারীরিক, এটা প্রথমটা রয় দীর্ঘই, পরেরটা রয় রস্যই, শারীরিক। অপশন খ। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? জঙ্গি শব্দটি ফার্সি ভাষার শব্দ। অপশন ক। ফার্সি, ফরাসি নয়, ফার্সি। 39 নম্বর ইতরের বিপরীত শব্দ কোনটি? ইতরের বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। অপশন ঘ। ভানু সিংহ কার ছদ্মনাম? এটি আপনাদের জন্য প্রশ্ন থাকলো, আপনারা কমেন্ট করে জানাতে পারবেন ভানু সিংহ কার ছদ্মনাম। 41 নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1876 সালে। অপশন গ। যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ কি হবে? এটি হবে নশ্বর। অপশন ঘ। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। অপশন গ। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি প্লাস স্বরবর্ণ হচ্ছে 11টি, এই দিয়ে 50টি হচ্ছে টোটাল বর্ণ। 45 নম্বর চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। অপশন গ। 46 নম্বর তুমি কার সাথে কথা বলেছিলে? তাহলে হু ডু ইউ স্পিক টু, এখানে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 47 নম্বর বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ সো উইল ইউ রিপ, এটা হচ্ছে যেমন কর্ম তেমন ফলের ইংরেজি প্রবাদ বাক্য। 48 নম্বর হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি? ইকুইটি এর সিনোনিম বা সমার্থক শব্দ কোনটি হবে? এটি হবে জাস্টিস। অপশন এ। 49 নম্বর হি ওয়েন্ট ড্যাশ হান্টিং, হি ওয়েন্ট এ হান্টিং। অপশন সি এ, হি ওয়েন্ট এ হান্টিং, সে শিকারের জন্য বেরিয়েছে বা বেরিয়েছিল। 50 নম্বর কাম হেয়ার চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। কাম হেয়ার এই অংশটুকুর ইনডিরেক্ট স্পিচ কি হবে? এখানে হবে হি টোল্ড মি টু গো দেয়ার, এখানে হেয়ার থাকলে
দেয়ার হয়। ওকে, তাহলে হি টোল্ড মি টু গো দেয়ার। 51 নাম্বার, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে অপশনগুলোর ভিতরে ডিপ্লোম্যাট, ডিপ্লোম্যাসি, ডিপ্লোম্যাটিক, ডিপ্লোমা, এগুলোর ভিতরে ডিপ্লোম্যাটিক এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। 52 নাম্বার, 10 আওয়ার্স ড্যাশ টু লং টু ওয়েট। 10 আওয়ার্স ইজ টু লং টু ওয়েট, এখানে ইজ হবে। যদিও মনে হচ্ছে এটা 10 আওয়ার্স 10 ঘন্টা, এটা বহু বচন হবে, তাহলে আর হবে, বাট এগুলোকে এই 10 আওয়ার্স 50 কিলোমিটার্স এগুলো এক বচন হিসেবে ব্যবহার করা হয়, এবং এগুলোতে সিঙ্গুলার এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে ইজ ব্যবহার করতে হবে। 53, দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড, এখানে বিন তাহলে হ্যাড বিন, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক। 54 নাম্বার, সিনট্যাক্স মিনস কি? সিনট্যাক্স মিনস হচ্ছে সেন্টেন্স, অপশন এ। 55 নাম্বার, পিপল এক্সচেঞ্জ ড্যাশ থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং। স্পিকিং এবং লিসেনিং এর মাধ্যমে পিপল কি বিনিময় করে? আইডিয়াস, অপশন বি। 56 নাম্বার প্রশ্ন, ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ড্যাশ রাইটিং মেমোস, এখানে ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট অফ, এখানে এটি হবে আমাদের সঠিক, ইন্টারেস্ট অফ রাইটিং মেমোস। 57 নাম্বার, হু ইজ নট এ রোমান্টিক পোয়েট। নিচের কবিদের মধ্যে একমাত্র টি.এস. ইলিয়ট তিনি রোমান্টিক কবি নন। 58 নাম্বার, দ্য কারেক্ট স্পেলিং ইজ কার্ট্রিজ, এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 59 নাম্বার, হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন। নিচের অপশনের ভিতরে ইউ স্পিক বাংলা ডোন্ট ইউ, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।